তো আজকে আমি তোমাদের ক্লাস রেকর্ড করছি বিকজ আজকে ইন্টারনেট ইস্যু আছে। তো যাই হোক, আজকে ডেট দিয়ে আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে 23 তারিখ সম্ভবত, 23rd-7/25। আমাদের আগের দিনে যে ক্লাসটা আমরা পড়াশোনা করেছিলাম সেই ক্লাসটায় আমরা ম্যাগনেটিক প্রপার্টিজ ইন ম্যাটারের পার্ট 1 পড়েছিলাম। আমরা 3টে পার্টে আগের দিন ভাগ করেছি। 3টে পার্টের মধ্যে আমরা আজকে পড়বো পার্ট 'বি', সেটা পড়বো। যেখানে আমরা দেখব যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড যদি কোনো একটা ম্যাটারের মধ্যে দিয়ে যায়, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডটা বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ড যদি হয়, কোনো একটা পদার্থ দিলাম, সেই পদার্থটা কেমনভাবে ইন্টারঅ্যাক্ট করে। যদি আমরা একটা কাঠের উপর ম্যাগনেটিক ফিল্ড দিই, যদি আমরা কোনো চৌম্বক পদার্থ বলে যেগুলো জানি তাদের উপর ম্যাগনেটিক ফিল্ড দিই, তাহলে সেক্ষেত্রে কেমন ভাবে আমার তার ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে সেটা কেমন ভাবে চেঞ্জ করবে, সেই অনুযায়ী সেটা জিনিসটা বুঝতে গেলে আমরা প্রথমে কতগুলো ভাগ করে নিই যে আমরা কি কি জিনিস পড়বো। প্রথমত, ম্যাগনেটাইজিং ফিল্ড বলতে কি বোঝায়, মানে যে ফিল্ডটা আবেশকারী ফিল্ড, সেটা বলতে কি বোঝায়। তার জন্য কিছু বলরেখা থাকে। তো আবেশকালী বলরেখা বলতে কি বোঝায়? তারপরে আবিষ্ট বলরেখা বলতে কি বোঝায়? সেই আবিষ্ট বলরেখাগুলো আবেশকারীর সাথে অ্যাড হবে। কখনো, কখনো সে বাধা দেবে, নেগেটিভ ডাইরেকশন এ হবে, কি হবে না হবে, সেই সমস্ত জিনিসগুলো অবশ্যই নির্ভর করে সেকেন্ড যে আমাদের আজকে যে সেকেন্ড ডিসকাশনের টপিক, সেটা হচ্ছে টাইপস অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তার উপরে। মানে পদার্থের চৌম্বক ধর্ম অনুযায়ী আমরা পদার্থকে কত ভাগে ভাগ করতে পারি। সেটা যদি আমরা জানতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি কোনো একটা বাইরের ম্যাগনেটিক ফিল্ড কোনো একটা ম্যাটারের মধ্যে যখন পড়বে, তখন তার মধ্যে কি প্রপার্টি চেঞ্জ করবে, কি করবে না করবে, এই ডিটেলস গুলো আমরা জানবো। তো প্রথমেই আমরা এখানে জানার আগে আমরা প্রথমে আগে আজকের যে ক্লাসটা রেকর্ডেড ক্লাস, সেই ক্লাস সম্বন্ধে আমরা ডিটেলস আগে জানার চেষ্টা করি। নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে আমরা আগে জানবো যে বাহ্যিক কি কি টপিক আমরা আজকে জানবো, টপিকস টু বি ডিসকাসড। যেগুলো ডিসকাস করব, নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা ডিসকাস করব বি ভার্সেস এইচ। এটা কি জিনিস, কোনটা ম্যাটেরিয়াল প্রপার্টি, কোনটা ম্যাটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি। নাম্বার টু হচ্ছে যে আবিষ্ট আবেশী আবেশী বলরেখা বলতে কি বোঝায়। 3 নাম্বার হচ্ছে আবিষ্ট বলরেখা বলতে কি বোঝায়। এই আবিষ্ট বলরেখা যেটা, সেটা সেটা সম্বন্ধে আমাদের আইডিয়া পেতে হবে যে এটা অ্যাকচুয়ালি কি ধরনের, এটার ইফেক্ট কি পড়ে না পড়ে, এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। তো এইটাকে আমরা অনেক সময় মানে আবেশীটাকে আবেশী বলরেখা বললাম, আর এটাকে অনেক সময় বলা হয় চুম্বকন রেখা বা চুম্বকন বলরেখা বলা হয়, চুম্বকন বলরেখাও বলা হয়। আবেশিটা হচ্ছে, এগুলো ডিটেলসে আমরা পড়বো। নাম্বার 3 হচ্ছে আমরা জানার চেষ্টা করব যে মিউ 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 0 আর মিউ আর, এদের মধ্যে তফাৎ কি, এগুলো প্রায় আমরা প্রচলিতভাবেই ব্যবহার করা হয়। এটা হচ্ছে মিউ সাফিক্স আর। একটা হচ্ছে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, একটা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, আর মিউ আর হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, যেটা শূন্য মাধ্যমের সাপেক্ষে কতটা আহ, বেশি, কত গুণ বেশি কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, সেটাকে বোঝায়। এবং এই যে মিউ আর মিউ, এই সমস্ত জিনিস, এটা ডেফিনেশন বুঝবো। তারপর আমরা বুঝবো নাম্বার 4 হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা নতুন, সেটা হচ্ছে যে তোমার চুম্বকন বলতে কি বোঝায়, ম্যাগনেটাইজেশন, চুম্বকন মাত্রা, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। অনেকে এটাকে চুম্বকনও বলা হয়, চুম্বকনও বলে। এবং সেখান থেকে আমরা কনক্লুশন টেনে নাম্বার 5 যেটা বুঝবো, সেটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবণতা। এটা সম্বন্ধে আমরা ডিটেলস বুঝবো। বোঝার পর এটাকে, চৌম্বক প্রবণতাটাকে অনেক সময় চৌম্বক গ্রাহিতাও বলে। এবং এই ডিটেলস গুলো জানার পর, এগুলো প্রথমে আমরা একটা চুম্বকের ক্ষেত্রে পড়বো, কোনো একটা পদার্থের ক্ষেত্রে পড়বো,
যেটা ধরে নাও মানে ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয়, এরকমই কিছু একটা পদার্থের ক্ষেত্রে পড়বো। পড়ার পর আমরা আলোচনা করব এই এই যে মিউ মিউ আর, এই যে চৌম্বক প্রবণতা বা কে যেটা রয়েছে, এগুলো এই যে বিভিন্ন যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তাদের জন্য ভ্যালু কত, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এদের ভ্যালু কত, পদার্থের ক্ষেত্রে মিউ আর তারপরে কে, এদের তুলনা করব এবং আমরা ডিটেলসে আরো বুঝবো। ওকে, নেক্সট। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে বি ভার্সেস এইচ। বি ভার্সেস এইচ। এইচ মানে হচ্ছে, বি মানে হচ্ছে চৌম্বক আবেশ ভেক্টর, চৌম্বক আবেশ ভেক্টর, সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। এইচটাও সিমিলার একটা একক, এটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। ক্ষেত্র প্রাবল্য, এদের দুজন দুজন আলাদা আলাদা রাশি, তাই এদের আলাদা আলাদা একক। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, এর একক হচ্ছে টেসলা বা গাউস, যাই হোক এরকম একক রয়েছে। চুম্বক ক্ষেত্র প্রাবল্য মনে রাখবে, এটা কিন্তু পদার্থের, সাধারণত পদার্থের মানে এটা পদার্থের কোন মাধ্যমের উপর নির্ভরশীল নয়, মাধ্যমের উপর নির্ভরশীল নয়। কতটা কারেন্ট দিলে, কতটা দূরে মাপছো, তার উপর নির্ভর করবে। আর এই জিনিসটা কিন্তু সোললি ডিপেন্ডেন্ট, পুরোপুরি মাধ্যমের উপর নির্ভরশীল, পুরোপুরি মাধ্যমের উপর নির্ভরশীল। এই যে বি, বি যেটাকে আমরা বলছি বি, এটার এটার আলাদা আর একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে কোনো একটি স্থানে, ধর কোনো একটা এরকম জায়গা আছে, এখানে অনেকগুলো বলরেখা ঢুকছে বেরোচ্ছে, প্রচুর বলরেখা ঢুকছে এদিকে বেরোচ্ছে, বলরেখা ঢুকছে এদিকে বেরোচ্ছে। তো কোনো একটা পয়েন্টের চারিদিকে, এটা যদি পি বিন্দু হয়, সেই পি বিন্দুর চারিদিকে যে এরিয়া আছে, এই এরিয়াটা যদি একক ক্ষেত্রফল হয়, একক ক্ষেত্রফল যদি হয়, এবং এর মধ্যে দিয়ে মোট যে চৌম্বক ফ্লাক্স সেটা যদি ফাই এম হয়, তাহলে বি সমান হচ্ছে ফাই এম মোট চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স মানে আমরা কি জানি, মোট বলরেখার সংখ্যা। তো চৌম্বক ফ্লাক্স যদি ফাই এম হয় কোন একটা স্থানে, কোন একটা বিন্দুর চারিদিকে, এবং সেটা একক ক্ষেত্রফল যেটা লম্ব হবে যাবে, এ পারপেন্ডিকুলার বলতে লম্ব ক্ষেত্রফলকে বোঝায়, এটা হচ্ছে লম্ব ক্ষেত্রফল। এই যে ডেফিনেশনটা, এটা বলে যে কোনো একটি বিন্দুতে চৌম্বক আবেশ ভেক্টর বলতে বোঝায় সেই বিন্দুর চারিদিকে যদি আমি একক ক্ষেত্রফল নিই, সেই ক্ষেত্রফলের উপর পারপেন্ডিকুলার ডাইরেকশনে কতগুলি চৌম্বক বলরেখা গেল। সেটা শূন্য মাধ্যমে যা হবে, অন্য মাধ্যমে কিন্তু ভ্যারি করে, এবং কেমন ভাবে ভ্যারি করে সেটা জানার জন্য আমরা একটা নতুন ফ্যাক্টর পেয়েছি, যে ফ্যাক্টরটাকে বলা হয় মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। চৌম্বক ভেদ্যতা, এবং এই চৌম্বক ভেদ্যতার ডেফিনেশন বি এবং এইচ দিয়েই আসে। কিভাবে আসে? বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। এই মিউটা হচ্ছে মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এবার এই মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যম হয় বা বায়ু মাধ্যম হয়, এই মাধ্যম হয়, তখন এই মিউটা হয়ে যাবে মিউ জিরো, এবং সেই মিউ জিরোর মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻⁷ এসআই একক। তোমাদের প্রথম হোমওয়ার্ক হচ্ছে এখানে আজকের ক্লাসে, হোমওয়ার্ক নাম্বার 1, সেটা হচ্ছে মিউ এর এসআই একক কি হবে নির্ণয় করো, আর মিউ এর ডাইমেনশন কি হবে সেটা বের করো। এই দুটো কিন্তু তোমরা প্রথম তোমাদের হোমওয়ার্ক, এই দুটো জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা মাধ্যম হয়, শূন্য মাধ্যম হয়, তার ক্ষেত্রে আমরা ডেফিনিট একটা মান পেলাম। যদি অন্য মাধ্যম হয় তাহলে তার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি মিউ হচ্ছে তার চৌম্বক ভেদ্যতা। তাহলে এদের যে রেশিও, যেমন তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে করেছিলাম আমরা, ইপসাইলন বা ইপসাইলন জিরো সমান ইপসাইলন আর, এটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলেছিলাম, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলেছিলাম। সেরকমই চুম্বকের ক্ষেত্রে সিমিলার একটা রাশি আছে, যেটা পরবর্তীকালে আমরা কে বলেছিলাম।
যেটা হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই কেটাকে আমরা বলেছিলাম ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলেছিলাম। সিমিলারলি সিমিলারলি চুম্বকের ক্ষেত্রেও মিউ বাই মিউ জিরো, এটাকে আমরা বলছি মিউ আর। এটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এবং যেহেতু এটা সমজাতীয় রাশির অনুপাত, সেই জন্য এটা ডাইমেনশনলেস, এর কোনো ডাইমেনশন থাকবে না, ডাইমেনশনলেস। এবং এটা ইউনিটলেস একটা রাশি, ইউনিটলেস একটা নাম্বার, জাস্ট এ নাম্বার। কিন্তু জাস্ট এ নাম্বার হলেও এই নাম্বারটার উপর কিন্তু ডিটারমাইন করে কোনো একটা মাধ্যম, প্রত্যেকটা মাধ্যমের জন্য তার একটা ডেফিনিট টেম্পারেচারে সে এই একটা মিউ আর ভ্যালু পায়, এবং সেই মিউ আর ভ্যালুর উপর নির্ভর করে বলা হবে সে কেমন ধরনের চৌম্বক পদার্থ। তো চৌম্বক পদার্থ কত ধরনের সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, পদার্থের বিভিন্নভাবেই আমরা পদার্থকে ভাগ করতে পারি। তো তার চৌম্বক প্রপার্টি অনুযায়ী একে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, যেগুলোর মধ্যে তোমাদের সিলেবাসে অনলি 3টে আছে। একটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক সরি সরি পরাবৈদ্যুতিক নয়, পরাচৌম্বক পদার্থ, পরাচৌম্বক পদার্থ। একটা হচ্ছে তিরশ্চম্বক পদার্থ, আর একটা হচ্ছে অয়স্চম্বক পদার্থ। ইংরেজিতে এদের নাম হচ্ছে প্যারাম্যাগনেটিক, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, আর এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। এই 3টে কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ, আর একটা হচ্ছে ফেরিম্যাগনেটিক পদার্থ। এই জিনিসগুলো তোমাদের বিয়ন্ড ইওর সিলেবাস, বিয়ন্ড ক্লাস 12। সো এইগুলো আমরা ডিসকাস করব না, আমরা এইগুলো বাদ দিয়ে দেবো। খালি আমাদের যেটুকু আমাদের নিজেদের সিলেবাসের মধ্যে রয়েছে সেইটুকুই কেবলমাত্র আমরা ডিসকাস করব। সেই ডিসকাসের মধ্যে চৌম্বক পদার্থ যেটাকে বোঝায় সেটা হচ্ছে যে পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র যেটা থাকবে, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা পরাচৌম্বক পদার্থ হালকা আকর্ষণ অনুভব করে, এটা হালকা বিকর্ষণ অনুভব করে, আর এটা স্ট্রং আকর্ষণ, তীব্র আকর্ষণ অনুভব করে। এবং তার জন্য এর যে মিউ আর যে ভ্যালুটা, এটা বাতাসের চেয়ে প্যারাম্যাগনেটিক এর মিউ আরটা 1-এর বেশি হয়। কিন্তু কিন্তু খুব বেশি নয়। কিরকম হয়, যেমন ধরে নাও 1.002 বা 1.0056 এরকম হয়। তিরশ্চম্বক পদার্থের ক্ষেত্রে এটা হালকা বিকর্ষণ হয়, তাই এর মিউ এর ভ্যালু লেস দ্যান 1 হয়। কিন্তু স্মল, মানে খুব খুব কম নয়, কিন্তু একের একের খুব কম নয়। মানে কিরকম 0.9932 এরকম ধরনের, মানে ক্লোজ টু 1, ইট ইজ লেস দেন 1 বাট ক্লোজ টু 1। আর স্ট্রং আকর্ষণ যখন হয় সেখানে মিউ আর এর ভ্যালুটা প্রায় 200, কখনো 400, কখনো 2000, কখনো 3000। বিভিন্ন পদার্থ, যেমন ধরে নাও অয়স্চম্বক পদার্থের এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে লোহা, নিকেল, কোবাল্ট এগুলো আমরা বলতে পারি। সেই লোহা, নিকেল, কোবাল্ট যেগুলো রয়েছে এখানে এক্সাম্পল হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট এগুলো।
তো লোহার ক্ষেত্রে, কাঁচা লোহার ক্ষেত্রে এরকম 2000 3000 হয়, কোবাল্টের ক্ষেত্রে 400 600 হয়। এটা নির্ভর করছে যে এটা কোন টেম্পারেচারে রয়েছে এবং সেটা তৈরি করার সময় কিভাবে তাকে হিট ট্রিটমেন্ট করা হয়েছে, কিভাবে তার তাকে গলন করে গলিয়ে তাকে শেপ দেওয়া হয়েছে, এই সমস্ত বিভিন্ন বিষয়ের উপর কিন্তু এগুলো নির্ভর করে অয়স্কম্বক পদার্থ। তা আমাদের অয়স্কম্বক পদার্থই কিন্তু পরবর্তীকালে আমাদের বেশি পরিমাণে ব্যবহৃত হবে যখন আমরা চুম্বক ক্ষেত্রটাকে বাড়াতে চাইবো। মানে আমি কম এইচ দেব কিন্তু অনেক বেশি মিউ পেতে চাইবো। এখানে কিন্তু মিউ নয়, দিস ইজ মিউ আর, রিলেটিভ পারমিয়াবিলিটি, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। তো এবার এই যে পদার্থটা রয়েছে, যেমন ধরে নাও আমরা যদি মানে কোনো ক্ষেত্রে ধরে নাও আলোচনা করি, যে এক্সাম্পল যেটা খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, যে তোমরা প্রত্যেকেই দেখে নেবে এদের বই থেকে এর এক্সাম্পলটা কি। কখনো কখনো আমার ভুল হয়, এক্সাম্পলটা কি এটা দেখে নেবে। এক দুটো এক্সাম্পল তোমরা কিন্তু মনে রেখে দেবে, যে অয়স্কম্বক পদার্থ, পরাচুম্বক পদার্থ এবং স্থিরচৌম্বক পদার্থের ক্ষেত্রে কি ডিফারেন্স, কোন কোন ম্যাটেরিয়াল গুলো কি ডিফারেন্স আমরা বুঝলাম, কিন্তু কোন কোন ম্যাটেরিয়াল গুলো সেই পদার্থের মধ্যে পড়ে একটু বই থেকে তোমরা ভালো করে দেখে নেবে। তারপর আমরা এই এই ডিসকাশনের পরে আমরা জানার চেষ্টা করব যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের জন্য কি রকম, বাহ্যিক একটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের জন্য কোন একটা পদার্থের মধ্যে কি রকম ম্যাগনেটিক আবেশ ভেক্টর, যেটা চৌম্বক আবেশ ভেক্টর তৈরি হয়, সেটা সম্বন্ধে আমরা ডিসকাস করব। দেখো, যদি আমরা দেখি যে এখানে একটা আমরা বাহ্যিক বাহ্যিক যে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রে একটি পদার্থ রয়েছে, এটা নিয়ে আমরা ডিসকাস করছি। এখন প্রথম ধরে নাও বাহ্যিক চৌম্বক ক্ষেত্র, এখানে আমি কিছু জিনিস আমরা ধরে নিচ্ছি, কনসিডার করছি। ধরে নাও কনসিডার নাম্বার ওয়ান হচ্ছে বাহ্যিক ক্ষেত্র, যেটা চৌম্বক ক্ষেত্র, সেটা হচ্ছে এইচ। তাহলে যদি শূন্য মাধ্যম হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে যে ওই পদার্থের মধ্যে যে বি তৈরি হবে কতখানি, বি আর এইচ এর মধ্যে যা রিলেশন, তাই তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এইচ, বিকজ এটা শূন্য মাধ্যম বা বাতাস মাধ্যম। কিন্তু কিন্তু যদি অন্য মাধ্যম হয়, যদি অন্য মাধ্যম হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, যেখানে মিউটা হচ্ছে এই যে অন্য মাধ্যমের কথা বললাম, অন্য মাধ্যম, সেই মাধ্যমের ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। তাহলে আমরা জানার চেষ্টা করব যে অন্য মাধ্যম যদি হয়, আমরা প্রথমে ধরে নিচ্ছি এটা চৌম্বক পদার্থ, আমরা প্রথমে এটা ধরে নিচ্ছি এটা চৌম্বক পদার্থ, বুঝতে সুবিধা হবে। পরে আমরা অচৌম্বক পদার্থের ক্ষেত্রে কি হবে আমরা সেটা দেখব। আমরা দেখব পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে কি হবে দেখব। আমরা দেখব ডায়াম্যাগনেটিক বা তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে কি হয় সেটাও আমরা দেখব। কিন্তু আপাতত প্রথম ধরে নিচ্ছি চৌম্বক পদার্থ। তো আমরা জানি যে প্রথমে বাহ্যিক ক্ষেত্র যেটা আছে তার জন্য বলরেখা হবে। তাহলে আমরা দেখার চেষ্টা করি। তাহলে বাহ্যিক যে চৌম্বক ক্ষেত্র আছে তার জন্য সৃষ্ট বলরেখা কেমন হবে, তার জন্য সৃষ্ট বলরেখা যদি আমি ধরে নিই এটা ধ্রুবক মানের চৌম্বক ক্ষেত্র, কনস্ট্যান্ট এইচ, সাপোজ কোনো একটা ছোট্ট জায়গা, সেখানে ধরে নিলাম কনস্ট্যান্ট এইচ, তার মানে সেখানে যে চৌম্বক ক্ষেত্র বলরেখাগুলো সৃষ্টি হবে সেটা হবে এরকম বলরেখা হবে, এটা হচ্ছে এইচ। এবার এবার বলরেখাকে দিয়ে যখন আমরা আলোচনা করব যে একক ক্ষেত্রফলে কটা বলরেখা আছে, একক ক্ষেত্রফলে, এটা যদি একক ক্ষেত্রফল হয়, ইউনিট এরিয়া হয়, এবং তার মধ্যে দিয়ে যে বলরেখা মোট বলরেখা বেরোচ্ছে
সেটাকে আমরা বি বলবো, এবং সেই বিটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র যদি এইচ হয় তাহলে বি হবে আমার মিউ জিরো ইন্টু এইচ। এখন যদি এটা শূন্য মাধ্যমে, এখানে আমার কিন্তু কোনো শূন্য বা বাতাস রয়েছে, এখানে কোনো রকম কিন্তু আমি কোনো জিনিস অ্যাড করিনি। কিন্তু এবার যদি এই যে বলরেখাগুলো, যে বলরেখাগুলো বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করছে, এই বলরেখাকে বলা হয় আবেশী বলরেখা। আবেশী বলরেখা মানে ইনডিউসিং, ইনডিউসিং, যে ইনডিউস করছে, ইনডিউসিং ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। নাও পূর্ণ মাধ্যম ছাড়া যদি অন্য কোনো মাধ্যম রাখি, তখন তার মধ্যে একটা ইন্ডাকশন হতে পারে। কেন হতে পারে সেটা আমরা জাস্ট ধরে নাও আপাতত যে হতে পারে। কেন হতে পারে আমরা হতে পারে ধরার পরে আমরা ওটাকে ডিসকাস করব। আমরা অ্যাটমের ভিতরে ভেতরে ঢুকে যাব এবং আমরা জানার চেষ্টা করব যে কি কি পদ্ধতিতে আমরা সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারি। তো দেখো, তো আমরা ধরে নিচ্ছি এবার বাতাস বাদ দিয়ে ধরে নাও কোনো বায়ু মাধ্যমের পরিবর্তে ধরে নাও একটা অন্য মাধ্যম আছে, অন্য চৌম্বক মাধ্যম আছে। তো চৌম্বক মাধ্যম থাকলে কি হয়, ওর নিজের মধ্যে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। চুম্বকের যে মেরুগুলো থাকবে তারা এরকম সুসজ্জিত হবে। সুসজ্জিত হলে কি হবে, এইদিকে যদি আমার ফিল্ড হয়, এইচ এর জন্য যদি এইদিকে বলরেখা হয়, এটা যদি এইচ হয়, তাহলে তার জন্য এর মধ্যে থেকে, তার মানে এই এইচ সৃষ্টিকারী বলরেখার মধ্যে, মানে এইচ সৃষ্টিকারী যে ম্যাগনেট, তার নর্থ পোল এইদিকে, তার সাউথ পোল এদিকে, তবেই তীর চিহ্নটা এদিকে। তাহলে এর মধ্যে যে ছোট ছোট অণুচুম্বক গুলো হবে, যেগুলো মলিকুলার ম্যাগনেট বলা হয়, প্রত্যেকটা মলিকুল বা পদার্থগুলো তাদের মধ্যে ম্যাগনেটিজম প্রপার্টি যদি থাকে, তাহলে তারা সুসজ্জিত হয়ে যাবে। কেমন ভাবে? অ্যালাইন হয়ে যাবে। দেখো, এই দিকটা যদি নর্থ হয় তাহলে এই দিকটা হবে সাউথ, আর এই দিকটা হবে নর্থ। এই দিকটা হবে সাউথ, এদিকটা হবে নর্থ। এদিকটা 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 সাউথ, এদিকে নর্থ হবে। এবার এই ছোট ছোট এলিমেন্ট গুলোকে যদি আমরা একবার ভেবে দেখি, তাহলে বলো তো দেখি, এগুলো তো ছোট ছোট অণুচুম্বক। এই অণুচুম্বক গুলো দেখতে এরকম। ধরে নাও অণুচুম্বকটা এটা সাউথ, এটা হচ্ছে নর্থ, এইটা হচ্ছে অণুচুম্বক। তা আমরা তো জানি চুম্বকের মধ্যে চুম্বকের মধ্যে বলরেখাগুলো সাউথ থেকে নর্থের ডাইরেকশনে যায়। তার মানে এখানে ছোট 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 বলরেখা এই দিকে কিন্তু সৃষ্টি হবে, চুম্বকের দিকে সৃষ্টি হবে, সাউথ থেকে নর্থের দিকে সৃষ্টি হবে। কারণ আমরা জানি কোনো একটা চুম্বকের মধ্যে দিয়ে বলরেখা সর্বদা সাউথ থেকে নর্থের মধ্যে দিয়ে যায়, এবং বাইরে বাইরে এইদিকে বলরেখা কিন্তু যাবে। এইগুলো সব নর্থ 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 হয়েছে, এদিকে সাউথ 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 হয়েছে। তার মানে এইরকম করে বলরেখা যাবে। তার মানে যে ম্যাগনেটিক মেটেরিয়াল, তার মধ্যে যে ছোট 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 আহ, যে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো যে ঘুরছে, তার জন্য যে চুম্বকটা সৃষ্টি হচ্ছে, যে 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 জিনিসগুলো আমরা ডিটেলসে একটু পরে পড়বো, সেই অণুচুম্বক গুলোর সৃষ্টি হচ্ছে, সেগুলো থাকে অলরেডি। বাহ্যিক চৌম্বক ক্ষেত্র যদি আমি দিই, তাহলে তারা অ্যালাইন হবে, সুসজ্জিত হবে। সুসজ্জিত হবে কেমন ভাবে? যেদিকে আমার এক্সাইটিং ফিল্ড বা ইনডিউসিং যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তার যেদিকে নর্থ, সেদিকে অণুচুম্বকগুলোর, আবিষ্ট অণুচুম্বকগুলো সেদিকে সাউথ পোল থাকবে। আর আবেশী ম্যাগনেটিক ফিল্ড যেটা, তার যেদিকে সাউথ, সেদিকটায় থাকবে অণুচুম্বকের নর্থ। এইটা খালি বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আমরা এই জায়গার মধ্যে কোনো গোপন না রেখে আমরা আগে জানার চেষ্টা করি যে কোনো একটা পদার্থ, চৌম্বক পদার্থ, চুম্বক হয় কি করে। সেটা ব্যাখ্যা করতে গেলে আমরা অনেকগুলো প্রসেস কিন্তু বলতে পারি। যে আমরা যদি ভেতরে ঢুকি, মাইক্রোস্কোপিক ভিউ যদি আমরা নিই, মাইক্রোস্কোপিক ভিউ, তাহলে আমরা দেখতে পাবো যে, ধরে নাও আহ, মানে একটি, আমরা যদি মাইক্রোস্কোপিক ভিউ ধীরে 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 ভেতরে ঢুকি, তাহলে একটা পদার্থ আছে, একটা পদার্থ ধরে নাও আছে। এই পদার্থটাকে আমি ভাঙতে 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 এটা ভাঙছি। তাহলে ভাঙতে ভাঙতে আমরা কি পাবো? ভাঙতে ভাঙতে হয় আমরা পাবো একটা
মলেকুল পাবো, যে মলেকুলের মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বিদ্যমান থাকবে। আর যদি এটা অ্যাটম মানে এটা যদি মৌলিক পদার্থ হয়, তাহলে আমি অ্যাটম পাবো, যার মধ্যে পরমাণু পাবো, তার মধ্যে সমস্ত প্রপার্টি বিদ্যমান থাকবে। তাহলে মলেকুল কখন হবে? একদম মিনিমাম যখন এটা যৌগিক পদার্থ হবে। আর অ্যাটম কখন হবে? যখন মৌলিক পদার্থ হবে। এবার অ্যাটমের ভিতরে যদি আমি ঢুকে যাই, মলেকুলও আবার অ্যাটম দিয়ে তৈরি। অ্যাটমের ভিতরে যদি ঢুকে যাই, তাহলে আমরা দেখব নিউক্লিয়াস আছে, তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। এবার ইলেকট্রনের এই যে ইলেকট্রনগুলো ঘুরছে, ইলেকট্রনেরও একটা ইন্ট্রিনজিক স্পিন আছে। এর নিজস্ব একটা স্পিন আছে। তোমরা জানো, পড়েছো নিশ্চয়ই, ইলেকট্রনের স্পিন আইদার প্লাস হাফ হয় অর মাইনাস হাফ হয়। এগুলো হচ্ছে ইন্ট্রিনজিক স্পিন। এটা ইন্ট্রিনজিক মানে ওর ভেতরেই থাকে, এটা ধরে নেওয়া হয়। এটা কোয়ান্টাম মেকানিক্স থেকে ধরে নেওয়া হয়। কোয়ান্টাম মেকানিক্স থেকে এটা প্রাপ্ত জিনিসপত্র। এই যে স্পিনটা থাকে, বা ইলেকট্রন গুলোর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে, আনপেয়ার্ড, সব পেয়ার আপ করে গেলে একটা স্পিন হাফ একটা ডাউন এরকম পেয়ার করে যাবে। আবার হাফ ডাউন আপ ডাউন পেয়ার পেয়ার করে যাবে। পেয়ার করে গেলে তখন কিন্তু নেট আমরা কোনো চৌম্বক ক্ষেত্র পাবো না। কিন্তু যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তোমরা জানো নিশ্চয়ই আনপেয়ার্ড ইলেকট্রন কি, পেয়ার্ড ইলেকট্রন কি। পেয়ার্ড ইলেকট্রনের টোটাল এনার্জিটা মিনিমাইজ হয়ে যায়, স্টেবল হয়। আনপেয়ার্ড থাকলে তখন কিন্তু একটা এক্সট্রা স্পিন থেকে যাবে। এই যে একটা এক্সট্রা স্পিন থাকছে, এই স্পিনের জন্যই কিন্তু একটা এর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তার মানে প্রতিটা অ্যাটমের মধ্যে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে সে একটা অণুচুম্বকের মতো বিহেভ করবে। এইটুকু তোমরা জেনে রাখো। এর ডিটেলস থিওরিটা অনেক ডিটেলস। এই ইন্ট্রিনজিক স্পিন কিন্তু ইলেকট্রন ঘূর্ণন মুন্ডনের জন্য আসে না, এবং এই ইন্ট্রিনজিক স্পিনটা কিন্তু ইলেকট্রনের কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি। এটা কিন্তু ঘূর্ণন টুর্ণনের জন্য আসে না। ঘূর্ণনের জন্যও একটা ম্যাগনেটিক ফিল্ড আসে, যেটা হচ্ছে জাইরোম্যাগনেটিক ফিল্ড। ঘূর্ণনের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটা তোমরা ক্যালকুলেট করেছো, যে বি ইকুয়ালস আই মিউ জিরো আই বাই টু আর করে, আই সমান তোমার ই বাই টাউ, টাউ সমান 2 পাই আর/ভি। এইসব দিয়ে তোমরা ক্যালকুলেট করেছো। সেই ক্যালকুলেশনে যে ম্যাগনেটিক ফিল্ড এসছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই ইন্ট্রিনজিক স্পিনের কিন্তু কোনো রকম কোনো রিলেশন নেই। এটা কিন্তু ম্যাচ করাতে পারবে না। ইট ইজ পিওরলি কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি। তো আমরা এখান থেকে যেটা সিদ্ধান্ত যেটা পেলাম, যেটা সিদ্ধান্তে উপনীত হলাম, সেটা হচ্ছে যে যদি যদি অ্যাটমে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তবে ওই অ্যাটমটি ওই অ্যাটমটি একটি অণুচুম্বক হিসেবে, এটা পরমাণু চুম্বকও বলতে পারতাম, কিন্তু অণুচুম্বক নাম দিয়েছে, প্রথম থেকেই যার নাম দিয়েছে সেটাই আমরা ধরে নেব। মলেকুলার ম্যাগনেট, একদম টাইনি ম্যাগনেট, অণুচুম্বক হিসেবে কাজ করে। তাহলে ধরে নাও আমরা এটাকে ব্যাখ্যা করছি, এরকম একটা অ্যাটম আছে, তার এইদিকে ঘূর্ণন আছে, তাহলে এইদিকে একদিকে তোমার এইরকম করে তীর চিহ্ন হবে। তীর চিহ্ন যদি হয়, আমরা জানি এই তীর চিহ্ন যদি হয়, তাহলে এটা হবে সাউথ, এটা হবে নর্থ। কারণ ম্যাগনেট যেটা এই যদি নিজে ম্যাগনেট হয়, ম্যাগনেটের ক্ষেত্রে ম্যাগনেটের ভেতরে যে বলরেখাটা হয়, সেটা এই দিক দিয়ে হয় সাউথ, এদিক দিয়ে হয় নর্থ, সাউথ টু নর্থ হয়। এবার তার মানে তুমি বলবে, তাহলে স্যার সমস্ত পদার্থের যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলেই তো এরা ম্যাগনেট হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে না। এই যে ম্যাগনেটটা তৈরি হচ্ছে, অণুচুম্বক ম্যাগনেট হিসেবে তৈরি হচ্ছে, তার ম্যাগনেটের একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। তাহলে প্রতিটি অণুচুম্বকের অণুচুম্বকের একটি চৌম্বক ভ্রামক আছে। চৌম্বক ভ্রামক টিএম আছে, যেটাকে অনেক সময় এম হিসেবে লেখা হয়। এম আছে। এই যে এম গুলো আছে, এরা হ্যাফাজার্ড ডাইরেকশনে থাকে। এরা এলোমেলো ভাবে ছড়িয়ে থাকে, এলোমেলো ভাবে ছড়িয়ে থাকে। তাহলে এলোমেলো ভাবে যদি ছড়িয়ে থাকে, তাহলে নেট রেজাল্ট কত হবে? নেট রেজাল্ট হবে 0। তার মানে দেখতে, যদি আমরা 2D তে দেখি,
পুরো ম্যাটেরিয়ালটার একটা ক্রস সেকশন নিয়ে, একটা প্রস্থচ্ছেদ নিয়ে যদি আমরা 2D তে দেখি, এইগুলো যদি প্রতিটা একটা অনুচুম্বক হয় এবং তার ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন বলে, সাউথ টু নর্থ আমরা জানি ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন বলে, এগুলো যদি হ্যাফাজার ডাইরেকশনে হয়, আমরা জানি যে এখানে কোটি 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 অনুচুম্বক থাকবে যদি পরমাণুটার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তো এই যে এগুলোর কোনো ডাইরেকশনের মাপ নেই। সো যদি যদি বাহ্যিক কোনো আবেশী চৌম্বক ক্ষেত্র না থাকে, তবে নেট এই যে প্রত্যেকটার একটা করে পিএম আছে, PM1 PM2, ডাইরেকশন যেহেতু আলাদা, ম্যাগনিটিউড হয়তো একই, এই যে PM1 PM2 যে ভেক্টর গুলো আছে, এদের নেট সাম অফ পিএম ভেক্টর যেটা হবে, মানে সামেশন ওভার পিএম ভেক্টর আই, যেখানে আই ইকুয়াল টু 1 টু এন, এন মানে হচ্ছে মোট তোমার যে কতগুলো অনুচুম্বক আছে তাদের, দ্যাট উইল বি এ জিরো ভেক্টর। কারণ তারা হ্যাফাজার ডাইরেকশনে আছে, পুরো এলোমেলো ডাইরেকশনে আছে অ্যাটমগুলো, এবং তাদের সংখ্যা অনেক বেশি। তাই যদি কোনো বাহ্যিক কোনো আবেশী ফিল্ড না থাকে, তাহলে এর নেট রেজাল্ট, সুতরাং যদি নেট রেজাল্ট জিরো হয়, তাহলে এ অচুম্বক পদার্থ হিসেবে থাকবে, এ কোনো চুম্বকত্ব ধর্ম দেখাবে না। সো ইট ইজ নট এ ম্যাগনেট, ইট ইজ নট এ ম্যাগনেট। কিন্তু কিন্তু এটা কি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল? না, ম্যাটেরিয়াল নয়। সেটা তখনই আমরা জানতে পারবো যদি একটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে তাকে আমরা রাখি। যদি বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে রেখে দিই, যদি আমি দেখি এরা পটাপট 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 অ্যালাইন করে যাচ্ছে, তাহলে আমরা বলবো অয়স্চম্বক পদার্থ। যদি আমরা দেখি পটাপট পটাপট অ্যালাইন অ্যালাইন হচ্ছে না, হালকা করে অ্যালাইন হচ্ছে, একদম হালকা অ্যালাইন হলো, তাহলে বলবো পরাচুম্বক। যদি আমরা দেখি বিপরীত দিকে অ্যালাইন করছে, তাহলে আমরা বলবো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তার মানে আমরা এই যে ৩ ধরনের পদার্থ, তারা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কেমনভাবে তাদের ভেতরের ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ হয়, এইটা হলো নো নো এইচ, কোনো এইচ নেই, নো বাহ্যিক আবেশী চৌম্বক ক্ষেত্র, কিচ্ছু নেই, কোনো আবেশিক চুম্বক ক্ষেত্র নেই, মানে এইচ ইকুয়াল টু জিরো। তার ক্ষেত্রে এরকম এলোমেলো। তাই প্রতিটি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, সেটা চৌম্বক পদার্থ হোক, সেটা পরাচৌম্বক হোক, অয়স্চম্বক হোক, স্থিরচৌম্বক হোক, সবারই ক্ষেত্রেই জিরো হওয়া উচিত। কিন্তু যদি আমরা একটা এইচ এর মধ্যে, নন জিরো এইচ এর মধ্যে ৩টে ম্যাটেরিয়াল রাখি, তাহলে দেখি তো কেমন ধরনের চেহারা হয়, দেখার চেষ্টা করি। তা দেখো, তাহলে বাহ্যিক যে জিনিসটা আগে তোমাদের বোঝালাম, বাহ্যিক এইচ আছে, তাহলে এইচ থাকা মানে তার একটা বলরেখা আছে, এরকম বলরেখা আছে, এটা ধরে নাও এইচ এর জন্য বলরেখা। এবং এখানে যে ম্যাটেরিয়ালটা আছে, সেই ম্যাটেরিয়ালটা ধরে নাও একটা চৌম্বক পদার্থ, অয়স্চম্বক পদার্থ। কথার কথা, অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে কেন এটা আলাদা, সেটা আমরা গল্পটা আবার বুঝবো। এক্ষেত্রে ডোমেন থিওরি আছে, সেটা সম্বন্ধে আমরা বুঝবো। ভেরি সিম্পল ডোমেন থিওরি। এখানে অয়স্চম্বক পদার্থ ম্যাগনেটিক প্রপার্টি ব্যাখ্যা করার জন্য অনেক ধরনের থিওরি আছে, তার মধ্যে সব থেকে ক্লাসিক্যাল এবং সব থেকে সহজ থিওরি হচ্ছে ডোমেন থিওরি। ভেতরে না গিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। তো ধরে নাও এই যে এইচটা থাকবে, তখন এর মধ্যে যে অনুচুম্বকগুলো যদি এরকম হয়, আমরা জানি এদিকটা হয় সাউথ, এদিকটা হয় নর্থ। এবার এই যে এইচ যে সৃষ্টি করেছে, তার জন্য তো এইদিকে এইচ সৃষ্টিকারী এদিকে তো নর্থ পোল হবে, আর এইচ সৃষ্টিকারী এই যে এইচটা সৃষ্টি করেছে তার সাউথ পোল এদিকে হবে। এটা হচ্ছে তোমার এইচ ভেক্টরটা, বলরেখা এরকম হবে। এখন এরা যদি পটাপট সজ্জিত হতে চায়, তাহলে অনুচুম্বকের ডাইরেকশন তোমার দেখো, প্রতিটা অনুচুম্বকের ডাইরেকশন এরকম হবে, কারণ অনুচুম্বকের এদিকে হবে সাউথ, এদিকে হবে নর্থ। তাহলে সাউথ নর্থে অ্যাট্রাক্টেড হবে, নর্থ সাউথে অ্যাট্রাক্টেড হবে, এবং এটা স্টেবল ইকুইলিব্রিয়াম ফর্ম করে। তাহলে এইরকম হবে সাউথ নর্থ, এরকম হবে সাউথ নর্থ, এরকম হবে, আমি কয়েকটা দেখাচ্ছি, সাউথ নর্থ, আমরা এরকম দেখাচ্ছি এটা সাউথ নর্থ, এরকম দেখাচ্ছি এটা সাউথ নর্থ। এবার তুমি বলো তো দেখি,
যে একটি এটা তো একটা দণ্ডচুম্বক হিসেবে এটাকে যদি আমরা বিবেচনা করি, দণ্ডচুম্বক, তাহলে এটা তো ছোট্ট একটা দণ্ডচুম্বক হবে, যার এইদিকে হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে নর্থ। তার জন্য বলরেখাগুলো কেমন হবে? ভেতরে হবে এইদিকে, তারপরে বাইরে এইদিকে হবে, তারপরে ঘুরে আসবে বাইরে এরকম করে, তারপরে আবার ঢুকবে এরকম। তো আমরা শুধুমাত্র যদি এই জায়গাটাকে ফোকাস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চুম্বকটা আছে তার জন্য একটা অ্যাডিশনাল বলরেখা কিন্তু এইদিকে সৃষ্টি হচ্ছে। এরকম করে বলরেখা সৃষ্টি হচ্ছে। বাইরের দিকে ভেতরের দিকে ঢুকছে। এখানেও তাই এরকম করে ঢুকছে, এখানে ঢুকছে, এখানে ঢুকছে, এখানে ঢুকছে। তাহলে আগে বলরেখা কি ছিল? শুধু ব্ল্যাক গুলো ছিল, শুধু ব্ল্যাক বলরেখাগুলো আগে ছিল আবেশি, এখন ব্লু গুলো অ্যাড হচ্ছে। তার মানে এই এই যে পদার্থটা রয়েছে তার মধ্যে কিন্তু চুম্বক বলরেখার পরিমাণ বাড়ছে। শূন্য মাধ্যমে যদি থাকতো তাহলে ওই তিনটে ব্ল্যাকই থাকতো, কিন্তু অন্য মাধ্যম থাকার জন্য অণুচুম্বক গুলো সুসজ্জিত হলে তাহলে সেক্ষেত্রে অণুচুম্বকের জন্য যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো থাকবে সেগুলো কিন্তু অ্যাডিশন হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু নেট একটা ম্যাগনেটিক মোমেন্ট পদার্থের মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা আগে পাওয়া যাচ্ছিল না যখন এইচ আমরা দিইনি। তাহলে এখানে আমরা কি দেখছি, গল্পটা যদি দেখি, এখানে আমাদের নাম্বার ওয়ান কি হচ্ছে? অণুচুম্বক, অণুচুম্বক সুসজ্জিত হচ্ছে, সুসজ্জিত হচ্ছে। সুসজ্জিত যদি হয় তাহলে অণুচুম্বক গুলোর একটা নেট পিএম থাকবে, আর তার সাথে সাথে একটা এক্সট্রা এক্সট্রা ম্যাগনেটিক বলরেখা প্রদান করবে, বলরেখা প্রদান করবে। তার মানে এইটা হলো এক্সট্রা। তার মানে তার মানে দেখো, আমরা এখানে বলতে পারি যে আগে যে বলরেখা ছিল একক ক্ষেত্রফলে, যেটাকে আমরা বি জিরো বলেছিলাম, মিউ জিরো ইন্টু এইচ, এখন অন্য মাধ্যম যদি সেটা অয়স্চম্বক পদার্থ হয় তাহলে কিন্তু সেখানে অনেক পরিমাণ বেড়ে যাবে। তার মানে যদি শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমি বারবার জিনিসগুলোকে রিপিট করছি যাতে তোমাদের পুরো ক্লিয়ার হয়। শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বি জিরো যেটা, সেটা হচ্ছে মিউ জিরো ইন্টু এইচ। কিন্তু অন্য মাধ্যমে যদি আমি বলি, অন্য মাধ্যমের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম ডাইরেক্ট আমরা বলতে পারছি না। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখন যদি বি হয়, আগে ধরো শূন্য মাধ্যমেরটা বি জিরো ধরলাম, এখন বি, তাহলে দিস ইজ গ্রেটার দ্যান মিউ জিরো ইন্টু এইচ। আমি এক্সট্রা কিছু লাইন্স পাচ্ছি, এক্সট্রা লাইন্স পাচ্ছি। তার মানে এখানে আমাদের লিখতে হবে এই যে বিটা আমি পাচ্ছি সেটা মিউ জিরো ইন্টু এইট প্লাস সামথিং। এই সামথিংটাকে খোঁজার জন্য আমাদের কিন্তু একটা ফান্ডা তৈরি করতে হবে। তাহলে এটা কি থেকে আসে? দেখো এইটা আসছে, এই যে সামথিংটা আসছে কোথা থেকে? এর উৎপত্তি কি? এই সামথিং যেটা আমরা বলছি এক্সট্রা অ্যাডিশন, অ্যাডিশনাল যে পার্টটা আসছে বলরেখার, অ্যাডিশনাল পার্ট, এর উৎপত্তিটা কোথা থেকে? উৎপত্তি কোথা থেকে? সেটা আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এর উৎপত্তি হচ্ছে যে, ভালো করে ভেবে দেখো, এইচ, বাহ্যিক এইচ এর জন্য, বাহ্যিক এইচ এর জন্য পদার্থের মধ্যে, পদার্থের মধ্যে নেট পিএম চৌম্বক ভ্রামক সৃষ্টি হওয়ার জন্য, সৃষ্টি হওয়ার জন্য পদার্থটি চুম্বকের ন্যায় আচরণ করে, এবং এই আচরণ করার জন্য তার জন্য সে এক্সট্রা নিজের বলরেখা প্রদান করে, নিজের বলরেখা অ্যাড করে। এই যে এক্সট্রা বলরেখা পেলাম, যেটা চুম্বকনের দরুন হলো, ম্যাগনেটাইজেশন হলো, ম্যাগনেট হয়ে গেল, এই প্রসেসটাকেই চুম্বকন বলা হয়। কোন একটা পদার্থ চুম্বক
কোনো একটা পদার্থকে চুম্বক পদার্থে পরিণত করার যে প্রসেস, সেটাকে আমরা চুম্বকন বলি। তো চুম্বকনের দরুন যে বলরেখা পাওয়া যায়, এটাকে বলা হয় চুম্বকন রেখা। চুম্বকন রেখা। এবার এই যে বলরেখাগুলো কত বেশি হবে, কতটা বেশি চুম্বকন হবে, সেটা ডিটারমাইন করার জন্য একটা রাশি আমরা আমদানি করলাম, একটা ভৌত রাশি আমদানি করলাম, যেটাকে বলছে চুম্বকন পরিমাত্রা। চুম্বকন পরিমাত্রা বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এই ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনটাকে আমি আই লিখি। অনেকে চুম্বকনও বলে, এটাকে অনেকে শুধুমাত্র চুম্বকনও বলে ফেলে, কিন্তু চুম্বকন মাত্রা বলা ভালো। চুম্বকন হচ্ছে প্রসেসটা, কোনো পদার্থ চুম্বক তৈরি করার প্রসেসটাকে চুম্বকন বলে। ম্যাগনেটাইজেশন, তার ইন্টেন্সিটি, এটা আই। দেখো তো, বাহ্যিক যে এইচ যত বেশি বেশি হবে, পদার্থটা তত বেশি বেশি চুম্বকন হবে না? অবশ্যই হবে। বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ড যত স্ট্রং হবে, তত বেশি বেশি অনুচুম্বক সৃষ্টি হবে, তত বেশি বেশি নতুন বলরেখার সৃষ্টি হবে। তার মানে এই যে আই, চুম্বকন পরিমাত্রা, এটা সংজ্ঞাটা আগে দিই, তারপর দেখি এটা এইচ এর উপর কেমন নির্ভর করে। তাহলে আই এর সংজ্ঞা, চুম্বকন মাত্রা, তার সংজ্ঞা। এটা সংজ্ঞা হচ্ছে যে একটি পদার্থ বাহ্যিক আবেশী চৌম্বক ক্ষেত্রে কোনো পদার্থ থাকলে তার মধ্যে নেট ইয়ে নেট চৌম্বক ভ্রামক পিএম সৃষ্টি হয়। একক আয়তনে, পদার্থের একক আয়তনে সৃষ্ট এই চৌম্বক ভ্রামককে চুম্বকন মাত্রা বলে। তার মানে কি? তার মানে হচ্ছে আই সমান আবিষ্ট আবিষ্ট পিএম। কোথায়? পদার্থের মধ্যে, পদার্থটির মধ্যে, বাই পদার্থের আয়তন। তার মানে এবার ভেবে দেখো তো দেখি, এই যে আয় আমরা বললাম, এই আয়ের মাত্রা এবং একক কি? আমরা দেখার চেষ্টা করি। তাহলে আয় মানে এখানে কিন্তু কারেন্ট নয়, আয়ের মাত্রা এবং একক। তাহলে আমরা দেখার চেষ্টা করি, আই সমান আমরা কি পেলাম? যদি মাত্রা দেখি, আয়ের মাত্রা, এটা কিন্তু চুম্বকন মাত্রা, কারেন্ট নয়, চুম্বকন মাত্রা। বড় হাতের এম তোমাদের বইয়ে ইউজ করে, সেই এমটা আমি ইউজ করি না, কারণ হচ্ছে এম ইউজ করলে সেক্ষেত্রে ম্যাগনেটিক কোনো কোনো ক্ষেত্রে তোমাদের বইয়ে বা বিভিন্ন প্রশ্নপত্রে বড় হাতের এমটাকে চৌম্বক ভ্রামক হিসেবে ধরে। তো চুম্বকের ক্ষেত্রে যেহেতু ওটা আছে, তাই আমি ওই চুম্বকের জিনিসটা এখানে ইন্ট্রোডিউস করছি না, আই ধরে নাও। তো আই মানে হচ্ছে পিএম এর মাত্রা বাই আয়তন। আমরা জানি পিএম মানে হচ্ছে, পিএম এর মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার ইন্টু লেংথ স্কোয়ার বাই আয়তন মানে হচ্ছে লেংথ কিউব। তার মানে এটা হচ্ছে অ্যাম্পিয়ার পার লেংথ, মানে কারেন্ট বাই লেংথ। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে আয়ের একক যদি আমি বলি, তাহলে পাচ্ছি অ্যাম্পিয়ার পার মিটার, যেটা একদম সেম টু সেম কার? এইচ এর সাথে। এইচ এর একক, এইচ এর এককও হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। তার মানে এইচ এবং আই, সৃষ্ট আই,
সমজাতীয় রাশি। এটা আমরা বুঝলাম। এবার আমরা জানার চেষ্টা করব যে এইচ এর উপর এটা কেমন ভাবে নির্ভরশীল, কেমন ভাবে নির্ভরশীল এইচ এর উপর সেটা আমরা জানার চেষ্টা করব। দেখো, তাহলে এই যে চুম্বকন মাত্রা আই, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র এইচ এর উপর কেমন ভাবে নির্ভরশীল, এটা তোমরা যদি একটু জাস্ট চোখ বন্ধ করে ভাবো তাহলেই বুঝতে পারবে ফিজিক্সটা। অ্যান্সার হচ্ছে যে এইচ যদি বাড়ে, এইচ বাড়লে বেশি 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 অনুচুম্বক অ্যালাইন হবে, ফিল্ডের সাথে অ্যালাইন হবে। তার মানে পিএম বাড়বে। আয়তন ফিক্সড, ধরে নাও আয়তন ফিক্সড, আয়তন তেমন চেঞ্জ হবে না। তাহলে আয়তন যদি ফিক্সড হয়, পিএম যদি বাড়ে, তাহলে পিএম বাই আয়তন যেটা সেটা সমান হচ্ছে আই, এটাও বাড়বে, এটাও বাড়বে। তার মানে এখানে রিলেশন যেটা বুঝতে পারছি সমানুপাতিক। তার মানে আই ইজ প্রপোর্শনাল টু এইচ। এখানে যে কনস্ট্যান্টটা আছে আই ইকুয়াল টু হচ্ছে স্মল কে ইন্টু এইচ, এই স্মল কে টাকেই বলা হয় চুম্বকন চৌম্বক গ্রাহিতা, পদার্থের চৌম্বক গ্রাহিতা বা চৌম্বক প্রবণতা। তাহলে চৌম্বক গ্রাহিতা বা প্রবণতার ডেফিনেশন কি হবে এবং তার মাত্রা কি হবে? আমরা একটু আগে দেখলাম আই এবং এইচ। আই যদি চুম্বকন পরিমাত্রা, কারেন্ট নয়, আই এবং এইচ এটা সমজাতীয় রাশি, তাদের অনুপাত হচ্ছে মাত্রাহীন হবে, এককহীন হবে। তাহলে মিউ আর যেমন মাত্রাহীন এককহীন রাশি, এখানে কেউ কিন্তু একটা মাত্রাহীন এককহীন রাশি হবে। তাহলে কে চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা, কে সমান পেলাম আমরা আই বাই এইচ। এইটা হচ্ছে সৃষ্ট, এটা হচ্ছে বাহ্যিক প্রদত্ত, এবং এটি আমরা দেখলাম আই এবং এই সমজাতীয় রাশি। এই রাশিটি মাত্রাহীন এককহীন রাশি, এককহীন সংখ্যা মাত্র। তাহলে এখানে আমরা দেখতে পেলাম মিউ আর এটাও কিন্তু মাত্রাহীন এককহীন। এবার এদের দুজনের মধ্যে আমরা একটা ম্যাচিং পাওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো, আমরা এখন দেখতে পেলাম আবার এখানে একটা ইনফরমেশন আমরা বারবার তোমাদেরকে বলার চেষ্টা করছি, যে ইনফোটা হচ্ছে আই চুম্বকন পরিমাত্রা এবং এই সমজাতীয় রাশি। তাহলে এখানে আমরা একটা ইনটিউশন দেব, ভাবার চেষ্টা করব যে আবার দেখি বায়ু মাধ্যম এদিকটায় রাখছি, আবার দেখছি অন্য মাধ্যম। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট, এই দুটোর মধ্যে কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র এইচ। তো বায়ু মাধ্যমের ক্ষেত্রে চুম্বক ফ্লাক্স ভেক্টর বা চুম্বক আবেশ ভেক্টর বি জিরো যেটা হবে সেটা হবে মিউ জিরো ইন্টু এইচ। আর অন্য মাধ্যমে বি সমান হবে মিউ ইন্টু এইচ। আমরা এখানে দেখলাম, বুঝলাম যে এই যে বি আমরা বলছি অন্য মাধ্যমের ক্ষেত্রে, দ্যাট ইজ গ্রেটার দেন অর লেস দেন, বা ইট ইজ নট সেম। ইট ইজ, যদি চৌম্বক পদার্থ বলি, অয়স্চম্বক পদার্থের কথা বলি, লোহা নিকেল কোবাল্ট এদের ক্ষেত্রে বলি, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বি ইজ গ্রেটার দেন মিউ জিরো ইন্টু এইচ। তাহলে কত বেশি? তখন বলছে এখানে টুইক বা ট্রিক যেটা হচ্ছে এটা করার জন্য, সেটা হচ্ছে এইচ এর সাথে সমজাতীয় রাশি তো আই। তাহলে বি সমান এখন মাধ্যমের মধ্যে সৃষ্ট মিউ জিরো ইন্টু এইচ প্লাস আই।
তাহলে এখানে যে বলরেখা সৃষ্টি হলো, বলরেখা কার কার জন্য হয়? বলরেখা হয় বাহ্যিক ক্ষেত্রের জন্য হয়, বাহ্যিক ক্ষেত্রের জন্য হবে, আর তার সাথে সাথে তো সৃষ্ট PM এর জন্য হয়। এই দুজনকে যোগ করে দিলে আমি পাবো বি। আবার আবার তার সাথে সাথে দেখলাম, এক্ষুনি দেখলাম আমরা আই সমান হচ্ছে কে ইন্টু এইচ। তাহলে এগুলো যদি বসাই তাহলে আমি কি পাচ্ছি দেখি। তাহলে এইটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 4 নাম্বার ইকুয়েশন। 4 নাম্বারটাকে 3 নাম্বারে ইউজ করে পাই। কি পাবো? তাহলে 4 ইউজিং 4 ইন 3 যদি আমরা করি তাহলে আমরা পাবো বি সমান, বি মানে কি? নতুন যে মাধ্যম, অন্য মাধ্যম, অয়স্চম্বক মাধ্যম, সেখানে বি সমান মিউ জিরো ইন্টু এইচ প্লাস কে ইন্টু এইচ। তাহলে এইচ কমন যাচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারি বি সমান মিউ জিরো কমন 1 প্লাস কে ইন্টু এইচ। আবার দেখো তো 2 নাম্বার ইকুয়েশন কি বলছে? বি সমান মিউ এইচ। তাহলে এইটা যদি 5 নাম্বার ইকুয়েশন হয়, তাহলে 5 আর 2 কে যদি আমরা ইউজ করি তাহলে কি পাবো? 2 এবং 5 এই দুটোকে যদি আমরা লিখি তাহলে বাম দিকে ছিল কি? বাম দিকে আমার ছিল বি সমান, ডান দিকে কি ছিল? মিউ জিরো ইন্টু 1 প্লাস স্মল কে ইন্টু এইচ। তাহলে এই বি এর জায়গায় আমরা লিখতে পারি আবার মিউ ইন্টু এইচ। এটা 2 নাম্বার ইকুয়েশন থেকে। তাহলে লিখলে আমরা কি পাবো? মিউ এইচ সমান মিউ জিরো ইন্টু 1 প্লাস কে। তাহলে এইচ এইচ ইন্টু এইচ, এখানে এইচ এইচ কেটে যাবে। তাহলে মিউ সমান মিউ জিরো ইন্টু 1 প্লাস কে। তাহলে মিউ বাই মিউ আর, মিউ বাই মিউ জিরো সমান হবে 1 প্লাস কে। এই মিউ বাই মিউ জিরো মানে হচ্ছে মিউ আর, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস কে। তাহলে এই রিলেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা অনেক জিনিস ব্যাখ্যা করতে পারবো। যেমন ধরে নাও, আমরা এক্ষুনি লিখেছিলাম যে তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে, তিরস্চম্বক তিরস্চম্বকের ক্ষেত্রে আমরা লিখেছিলাম যে মিউ আর ইজ লেস দ্যান 1। তাহলে এখান থেকে মিউ আর যেহেতু 1 প্লাস কে, তাই আমরা লিখতে পারি এর ক্ষেত্রে কে ইজ লেস দ্যান 0। আমরা পরাচুম্বকের ক্ষেত্রে লিখেছিলাম, পরাচৌম্বকের ক্ষেত্রে, প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে আমরা লিখেছিলাম মিউ আর ইজ গ্রেটার দেন 1, নট ভেরি লার্জ। তার মানে আমরা এখানে লিখতে পারবো কে ইজ গ্রেটার দেন 0। আমরা লিখেছিলাম অয়স্চম্বকের ক্ষেত্রে, অয়স্চম্বকের ক্ষেত্রে আমরা লিখেছিলাম মিউ আর ইজ গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1। তাহলে আমরা লিখবো কে গ্রেটার দেন 0। এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। তো এই যে ডিফারেন্স তিনটে পদার্থের মধ্যে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের এখন তৈরি করে নিতে হবে। এবং তার সাথে সাথে আমরা জানার চেষ্টা করব যে এদের বিএইচ লুপ কার ক্ষেত্রে হয়। মনে রাখবে যে এই এই তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড দিই বাহ্যিক বিতে, বাহ্যিক বি এইচ আছে, সেখানে তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে কিন্তু এইদিকে যদি আমার এইচ হয় তাহলে এখানে কিছু পরিমাণ অ্যালাইন হবে, যে পিএম গুলো সেগুলো হয়তো কিছু এরকম নেগেটিভ ডাইরেকশনে হবে, কিছু মানে নেট। আর এখানে এটা হচ্ছে তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে। পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে কি হবে? পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে হয়তো এক দুটো এরকম অ্যালাইন হবে এই এর সাথে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে। আর অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে আমরা দেখব যে এইদিকে লক্ষ 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 যাবে। তার মানে বাইরের যে ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছ, সেই ম্যাগনেটিক ফিল্ডের সাথেও আরো কিছু ম্যাগনেটিক ফিল্ড এখানে ঢুকে যাবে এবং সমস্ত ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে দিয়ে ঢুকবে। ঢুকে বেশিরভাগটাই তোমার এইখান থেকে বেরোবে। প্রায় বাইরের কোনো ম্যাগনেটিক ফিল্ড সে কিন্তু অন্য কোথাও যেতে দেবে না, সব নিজের মধ্যে দিয়ে নিয়ে নেবে এবং সেটা 1000 টাইমস, 2000 টাইমস, 4000 টাইমস এরকম হবে। যত গুণ বলরেখা তত তার মিউ আর। নাও এবার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তোমার এরপরে আমাদের এদের তাপমাত্রার সাথে কেমন ভ্যারি করে সেটা আমরা জানার চেষ্টা করব। এবার দেখো যে এই যে আমরা মানে আমরা নিখুঁত ভাবে যদি আমরা বিবেচনা করি, নিখুঁত ভাবে, নিখুঁত ভাবে বিবেচনা করলে
বিবেচনা করলে আমরা দেখতে পাই যে অয়স্চম্বক যেটা, তার মিউ আর ভ্যালু গ্রেটার দেন 1, তার কে ভ্যালু গ্রেটার দেন 0। বাদ বাকি এই যে পরাচুম্বক বা ধরে নাও তিরস্চম্বক, এদের ভ্যালু কিন্তু তোমার একদমই মিউ আর ভ্যালুটা ইজ গ্রেটার দেন 1 বাট নিয়ার 1, মিউ আর লেস দেন 1 বাট নিয়ার 1। তার মানে এরা কিন্তু বেসিক্যালি এই সমস্ত পদার্থগুলোকে আমরা অচৌম্বক পদার্থ বলবো, তাহলে আমরা পাতি অচৌম্বক পদার্থ বলবো। আর এটাকেই আমরা প্র্যাকটিক্যালি চৌম্বক পদার্থ বলবো। তার মানে এরপর থেকে আমরা এই অচৌম্বক, পরাচুম্বক, তিরস্চম্বক এগুলোর ডিটেলস আমাদের কিন্তু কোনো কাজে লাগবে না। এবং মনে রাখতে হবে তার সাথে সাথে যে ইন্ট্রিনজিক বা পদার্থের পদার্থের মৌলিক তোমার চৌম্বক ধর্ম যেটা, সেটা কিন্তু হচ্ছে তিরস্চম্বক তিরস্চম্বক ধর্ম। এটা হচ্ছে মৌলিক ধর্ম। তিরস্চম্বক হচ্ছে ফান্ডামেন্টাল, বাদবাকিগুলো কিন্তু তৈরি করা। তো এটা মনে রাখবে, মৌলিকটা হচ্ছে তিরস্চম্বক। আর এই দুটোর ক্ষেত্রে যেহেতু খুবই কম, এবং এদের ক্ষেত্রে বি আর এইচ যদি আমরা ভ্যারি করাই, তাহলে বি আর এইচ একদম জাস্ট স্ট্রেট লাইন হয়। এদের দুজনের ক্ষেত্রেই স্ট্রেট লাইন হয়। আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি আমি মিউ বলি, মানে ধরে নাও, তাহলে এটা যদি মিউ হয়, তাহলে ইট ইজ নিয়ারলি অ্যাবাউট মিউ 0। কারণ মিউ/মিউ 0 এটা নিয়ারলি অ্যাবাউট 1। তার মানে এই স্লোপটা যেটা, এই স্লোপটা তো বি বাই এইচ হবে। তাহলে এই যে মিউ এর সাথে সমান হবে, তার ট্যান থিটা ইকুয়াল টু হবে বি/এইচ। তার মানেই হচ্ছে মিউ, এবং সেই মিউটা প্রায় নিয়ারলি অ্যাবাউট মিউ 0 হবে। সো ইট ইজ এ স্ট্রেট লাইন। এটা কিন্তু ভ্যারি করে না। অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে কিন্তু এইচ ভার্সেস বি এর কিন্তু একটা বিশাল ভেরিয়েশন আছে, সেটা সম্বন্ধে আমাদের কিন্তু ডিটেলসে জানতে হবে। তাহলে তাহলে প্র্যাকটিক্যালি ব্যবহারিক ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি, প্র্যাকটিক্যালি অয়স্চম্বক পদার্থকেই আমরা চুম্বক পদার্থ ওই জন্য বলি। অয়স্চম্বক পদার্থকে চৌম্বক পদার্থ বলি। কারণ কারণ এই পদার্থ সমূহকে আমরা চুম্বকে পরিণত করতে পারি। এবার এই চুম্বক যদি আমরা দেখি, চুম্বক কত ধরনের হয়। চুম্বক দু ধরনের হয়, একটা হচ্ছে একটা হচ্ছে স্থায়ী চুম্বক, একটা হচ্ছে ক্ষণস্থায়ী চুম্বক। ক্ষণস্থায়ীটা সাধারণত তড়িৎ চুম্বক হয়। তাহলে কোনো এবার আমি কোন চৌম্বক পদার্থ নেব যেটা আমরা স্থায়ী চুম্বক হিসেবে ব্যবহার করতে পারবো। আর কিছু কিছু ম্যাটেরিয়াল আছে চৌম্বক পদার্থ, মানে এই যে অয়স্চম্বক পদার্থ আছে, এরা তো একটাই পদার্থ নয়। এ তো অনেকগুলো এক্সাম্পল আছে। লোহা আছে, নিকেল আছে, কোবাল্ট আছে। আর লোহারই আবার অনেক ধরন আছে। তার মধ্যে কার্বন কত পরিমাণ, কার্বনের পরিমাণটা, কার্বন কন্টেন্ট কতটা, কার্বনের পরিমাণ নির্ধারণ করে যে অ্যাকচুয়ালি এটা কি রকম হবে। অনেক ধরনের লোহা, নিকেল, আবার এদের কিছু মিশ্র আহ, তোমার মিক্সচার এলিমেন্ট আছে, যেগুলো দিয়েও কিন্তু আমরা চুম্বক তৈরি করতে পারি। তো কখন আমরা স্থায়ী চুম্বক ম্যাটেরিয়াল হিসেবে কাকে ইউজ করব, আবার ক্ষণস্থায়ী চুম্বক বা তড়িৎ চুম্বক হিসেবে কাকে ইউজ করব, সেটা নির্ভর করে তার বিএইচ রেসপন্সের উপর। কার উপর? তাহলে চৌম্বক পদার্থকে কোন চৌম্বক পদার্থকে স্থায়ী চুম্বক
স্থায়ী চুম্বকের ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করব, আবার আবার কোন চৌম্বক পদার্থকে ক্ষণস্থায়ী বা তড়িৎ চুম্বক ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করব। মানে তাদের ব্যবহারটা কেমন, কিসের উপর করব, মানে কোন অ্যাপ্লিকেশনের জন্য কোন ম্যাটেরিয়াল ব্যবহার করব, সেটা নির্ধারণ করে কিন্তু শুধুমাত্র এই সমস্ত পদার্থের বিএইচ রেসপন্সের উপর। বিএইচ রেসপন্সের উপর নির্ভরশীল। আমরা দেখলাম যে অয়স্চম্বক বাদ দিয়ে পরাহ বা তিরস্চম্বক হোক বা পরাচৌম্বক হোক, এদের দুজনের জন্য বিএইচ রেসপন্স যেটা হয়, এইচ বাড়ালে বি কেমন হবে, ইট ইজ জাস্ট এ স্ট্রেট লাইন, এবং ইট ইজ জাস্ট মিউ, মানে হচ্ছে 1 + k। এটা যদি থিটা হয়, ট্যান থিটা মোটামুটি হয় 1 + k বা মিউ আর, সরি, ইন্টু মিউ জিরো, তাহলে মিউ জিরো ইন্টু মিউ আর, সো দ্যাট ইজ ইকুয়াল টু মিউ। কিন্তু এদের মিউ আর নিয়ারলি অ্যাবাউট 1 হয়, তো দিস ইজ ইকুয়াল টু জাস্ট মিউ জিরো। কিন্তু কিন্তু চৌম্বক পদার্থের ক্ষেত্রে, যেটা অয়স্চম্বক পদার্থ, তাদের ক্ষেত্রে কিন্তু গল্পটা এরকম হয় না। তাদের ক্ষেত্রে কেমন হয়? তাহলে অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে বিএইচ রেসপন্স, প্রথমে ধরে নাও পদার্থটা এরকম ছিল যে এর মধ্যে কোন রকম কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, র্যান্ডম অনুচুম্বক গুলো থাকে। এবং মনে রাখবে, এই অয়স্চম্বক পদার্থ অয়স্চম্বক হয় শুধুমাত্র এরকম অনুচুম্বকের জন্য নয়, অনুচুম্বকের জন্য নয়, এই অনুচুম্বকের ডোমেন থাকে। মানে অলরেডি এটা অয়স্চম্বক, এটা হচ্ছে পরাচুম্বকের ক্ষেত্রে হতে পারে, অয়স্চম্বকের ক্ষেত্রে কিরকম হয়, ডোমেন হয়। মানে এক একটা স্লট, এখানকার কিছু এ অনুচুম্বক গুলো অ্যালাইন এদিকে, এখানকার কিছু এলিমেন্ট অ্যালাইন এদিকে, অনুচুম্বক গুলো এখানকার খানিকটা এলিমেন্ট অ্যালাইন হচ্ছে ধরে নাও এই বরাবর, কিছু অ্যালাইন এই বরাবর, কিছু অ্যালাইন এই বরাবর, কিছু অ্যালাইন এই বরাবর, কিছু অ্যালাইন ধরে নাও এই বরাবর। এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ডোমেন। ডোমেন মানে অঞ্চল। তাহলে ওই যে পদার্থ, তার মধ্যে 3D অঞ্চল থাকবে, যার মধ্যে সবাই সিমিলারলি একই দিকে ওরিয়েন্টেড, কিন্তু র্যান্ডম। কিন্তু যেহেতু অ্যাজ এইচ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, কিচ্ছু নেই এর মধ্যে, বি ইকুয়াল টু জাস্ট মিউ জিরো ইন্টু এইচ, মিউ জিরো ইন্টু এইচ মানে হচ্ছে জিরো, এইচ জিরো। তার মানে এখানে কোনো র্যান্ডম, এটা র্যান্ডম ডিস্ট্রিবিউশন অফ ডোমেন। কারণ ডোমেন বলতে কি বোঝায়, প্রতিটি ছোট্ট ছোট্ট 3D অঞ্চল একটা আয়রনের মধ্যে, যেখানে সমস্ত অনুচুম্বক গুলো একই দিকে অ্যালাইন। এরকম অনেক ডোমেন থাকবে, এক একটা ডোমেনে প্রায় 10⁻7 থেকে 10⁻11 পিস অনুচুম্বক একই দিকে অ্যালাইন। এখন এই যে কেসটা বললাম, এটা হচ্ছে এই এই যে কেসটা, এটা পরাচুম্বকের ক্ষেত্রে, পরাচুম্বক পরাচুম্বক ম্যাটেরিয়ালের জন্য। এইটা হচ্ছে অয়স্চম্বকের ক্ষেত্রে। এইটাই হচ্ছে এদের মধ্যে তফাৎ। অয়স্চম্বকের ক্ষেত্রে যদি আমরা দেখি যে একটু ম্যাগনেটিক ফিল্ড দিই, তো ডোমেন গুলো কটকট কটকট করে একটা ধাতব শব্দ তৈরি করে তারা সবসময় অ্যালাইন হতে শুরু করে। তারা পটাপট ডোমেন গুলো অ্যালাইন হয়ে যায়। তো পটাপট ডোমেন গুলো অ্যালাইন হলে ফটাফট কিন্তু আমার আয়ের মান বাড়তে থাকবে। তার মানে আয়ের মান বাড়তে থাকবে, আই মানে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন নিয়ে, যখন সবগুলো অ্যালাইন হয়ে যাবে, তারপর যদি তুমি এইচ বৃদ্ধি করো, আর কিন্তু বি এর মান সেরকম বাড়বে না। তার মানে দেখতে কিরকম হবে, যদি আমরা দেখি প্রথমে এরকম করে, যদি এইদিকে এইচটা কারেন্টের সাথে সমানুপাতিক, আমরা জানি প্রপোর্শনাল টু আই, স্মল আইটা কারেন্ট বললাম,
কারেন্টের সমানুপাতিক, কারেন্ট যখন জিরো বি তখন জিরো, তারপর ধীরে 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 এটা বাড়তে 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 এরকম বাড়তে বাড়তে কনস্ট্যান্ট হয়ে যাবে। কারণ এখানে তোমার র্যান্ডাম, এখানে যদি আমরা দেখি ডোমেন গুলো র্যান্ডাম আছে, এখানে অল ডোমেনস আর অ্যালাইন, সবাই অ্যালাইন, তাহলে এরপর আর ম্যাগনেটিক ফিল্ড বৃদ্ধির কোনো জায়গা থাকবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তারপর থেকে যদি আমরা কমাই, তাহলে সে কিন্তু আর আগের পথে ফেরত আসবে না, কারণ ম্যাগনেটিক ফিল্ডের একটা মেমোরি থাকে, মেমোরি রিটেন করে, মেমোরি খানিকটা ম্যাগনেটাইজ হয়ে থেকে যায়, পুরোটা ডিম্যাগনেটাইজ হয় না। তারপর আরো নেগেটিভ ফিল্ড দিলে তারপর সেটা হয় ডিম্যাগনেটাইজ। তারপর যদি আমি এই দিকে কারেন্ট দিচ্ছিলাম, এখন যদি কারেন্টটা উল্টো দিকে দিই, তাহলে সেটা এই দিক দিয়ে গিয়ে স্যাচুরেট করবে। তারপরে যদি আমি আবার নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্ট দিই, তারপরে সেটা এরকম করে গিয়ে এরকম করে গিয়ে এইভাবে আসবে। এই যে এইচ বৃদ্ধির সাথে সাথে ম্যাটেরিয়ালের মধ্যস্থিত যে বি, সেটা একবারই কেবলমাত্র শূন্য থেকে শুরু হয়ে স্যাচুরেশনে যায়, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড, এটাকে বলা হয় বি স্যাচুরেশন। এটা এইচ পুনরায় জিরো জিরো করার পরেও একটা বি কিন্তু থেকে যায়, এটাকে বলা হয় বি আর, এটাকে বলা হয় রেমানেন্স, রেমানান্স, মানে কতটা রিটেন্ড করে রেখেছে ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে বি স্যাট, মানে হচ্ছে স্যাচুরেশন ম্যাগনেটিক ফিল্ড, মানে হচ্ছে এটা হচ্ছে তোমার সম্পৃক্ত, সম্পৃক্ত বি, এটা হচ্ছে বি আর, যেটা এইচ ইকুয়াল টু জিরো করলেও সে তার মেমোরির জন্য খানিকটা পোর্শন ম্যাগনেটিজম ধরে রাখছে। সেটাকে পুরোপুরি ডিস্টেবিলাইজ করার জন্য আমাকে ঋণাত্মক কিছু এইচ দিতে হচ্ছে, সেই এইচটাকে বলা হয় এইচ সি, এটাকে বলা হয় কোরসিভ ফোর্স। এবং তারপর যখন আবার আমি ঋণাত্মক করছি, তখন সে নেগেটিভ বি স্যাচুরেশনে চলে যাচ্ছে, মাইনাস বি স্যাচুরেশনে চলে যাচ্ছে, যাওয়ার পর আর তেমন বাড়ছে না। তারপর মাইনাস থেকে যখন কারেন্টের ডাইরেকশনটা ধীরে 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 কম করতে করতে মাইনাস থেকে কম করতে করতে মাইনাস থেকে জিরো করলাম, তখনও ও নেগেটিভ কিছুটা বি তার মধ্যে ধরে রাখলো, সেটা হচ্ছে মাইনাস বি আর। সেই যে নেগেটিভ দিকে ওরিয়েন্ট হয়ে থাকলো, কেউ যদি আমি জিরো করতে চাই, তো খানিকটা পজিটিভ এইচ লাগছে, যেটা হচ্ছে প্লাস এইচ সি। তারপর যদি আবার আমি বি এইচ বাড়াই, তাহলে সে গিয়ে আবার এক জায়গায় মিলিত হবে। তারপর যদি আমি পুনরায় নেগেটিভ পজিটিভ করি, তাহলে লাল যে রেখাটা, যেটাকে বলা হয় প্রাথমিক চুম্বকন রেখা, এই রেখাটা আর কোনোদিন ফেরত পাবো না, প্রাথমিক চুম্বকন রেখা আর পাবো না। বারবার বারবার এই বাইরের যে ব্ল্যাক লাইনটা আছে, এইচটাকে মাইনাস থেকে মাইনাস জিরো, মাইনাস হাই থেকে প্লাস হাই, প্লাস হাই থেকে মাইনাস হাই যদি আমি করি, শুধুমাত্র ব্ল্যাক লাইনটা পাবো। এই যে পুরো প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলা হয় হিস্টেরেসিস। মানে চুম্বক, অয়স্চুম্বক পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্রের ক্ষেত্র যদি পরিবর্তনশীল হয়, প্লাস এবং মাইনাস, মাইনাস থেকে প্লাস হয়, তাহলে ও খানিকটা ম্যাগনেটিক প্রপার্টি তার মধ্যে ধরে রাখে। এই যে ধরে রাখা, কতটা ধরে রাখে, তাকে বলা হয় রিটেনটিভিটি, ধারণ ক্ষমতা। কতটা সে বাহ্যিক অত্যাচার সহ্য করতে পারে, সেটাকে বলা হয় কোয়েরসিভিটি বা সহনশীলতা। সেই যে প্যারামিটার গুলো, সেই প্যারামিটার গুলোর সাথে কি করে এইচ সি বি আর এগুলো রিলেটেড, এগুলো আমরা নেক্সট দিনে ভালো করে ডিসকাস করবো। নেক্সট যেটা ডিসকাস করব, এই যে লুপটা যেটা আমরা বলছি, এটা ইনিশিয়াল ম্যাগনেটাইজেশন, তারপরের যে লুপটা আমরা পাচ্ছি সেটা এরকম করে এরকম হবে, এবং তখন আর কিন্তু কোনোভাবেই এই পথটা আমরা পাবো না। এই 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 গ্রাফটা এইচ আর বি এর এই রেসপন্সটা, এটা কেবলমাত্র কেবলমাত্র এটা কার ক্ষেত্রে পাওয়া যায়, কেবলমাত্র অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে পাওয়া যায়। এবং এর গুরুত্ব কি, এখানে যে এইটুকু আমি বললাম বি আর, এটার গুরুত্ব কি, এইটুকু যে আমরা বললাম এইচ সি, এটার গুরুত্ব কি, এইটুকু আমি বললাম বি স্যাচুরেশন, এটার গুরুত্ব কি, এই যে লুপটা তৈরি হলো, এই যে লুপটা তৈরি হলো যেটা বারবার রিপিট করবে, এই লুপের এরিয়াটা কি, এরিয়াটা কি বোঝাচ্ছে, এই সমস্ত ডিটেলস আমরা নেক্সট দিনে আলোচনা করব। ফার্স্ট ফার্স্ট আমরা আলোচনা করব
সেকেন্ড যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে টেম্পারেচারের সাথে তোমার মিউ আর বা বেসিক্যালি কে চুম্বক প্রবণতা বা কে বাই রো চুম্বক প্রবণতা পার ইউনিট ডেন্সিটি এটা কেমন ভাবে ভ্যারি করে, এখান থেকে কিন্তু প্রশ্ন পড়তে পারে। এবং সেখানে দুটো আমরা সূত্র পাবো, একটা হচ্ছে কুড়ি সূত্র, কুড়ি তাপমাত্রা বলে একটা জিনিস জানতে পারবো, তার কনসেপ্টটা কি জানবো, কুড়ির সূত্র আছে, কুড়ির লটা জানতে পারবো, আর কুড়ির সাথে কুড়ি ওয়াইজ ল আছে, এই কুড়ি ওয়াইজ লটা কি এগুলো আমরা জানতে পারবো। এগুলো আমরা পরের দিন কমপ্লিট করবো। ওকে, চলো আজকে অনেক রাত হয়ে গেছে। ওকে, গুড নাইট। আমি ইন্টারনেট সবকিছু প্রপার থাকলে আজকে আমি আপলোড করতে দিচ্ছি, কালকের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আমি গিয়ে ঘুমাই, তোমরা পড়াশোনা করো, ডাউট পাঠাও, প্রচুর পড়াশোনা করো। ওকে, বাই।